হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুম থেকে তো এখন একটু দেরি করে উঠছি, কেন কি ঘুমের ঘাটতি পূরণের জন্য। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। কিছুটা কাজকর্ম হয়ে গেছে, ক্যামেরার ওপারেই করে নিয়েছি, আর কিছুটা কাজকর্ম ক্যামেরার এপারেই করে নিচ্ছি। তো ওইদিকে আমি ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, তারপরে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা উঠে কিন্তু আমি বাসি ঘর উঠোনটাই আগে ঝাড় দিই, তারপরে বাকি কাজকর্মগুলো করি। তো সেই রকমই এই যে রান্নাঘরে এসে এখন রান্নাঘরটাকেও একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর দেখবি, তুমি যেখানে বেশি সময়টা কাজ করো না, সেখানে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর মেয়েদের তো বেশি টাইমটাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। আর আমার তো সব থেকে প্রিয় আমার এই ছোট্ট রান্নাঘরটা, যেটাকে আমি একদমই নিজের হাতে সাজিয়েছি। সমস্ত কিছু নিজের হাতে করে আমি এই রান্নাঘরটাকে সাজিয়েছি। তো সেটা তো প্রিয় হবেই বলো, তো সেটাকে তো গুছিয়ে রাখতেই হবে। তো সেই জন্যই কিন্তু তোমরা দেখবে সব সময় আমি কিন্তু আমার ঘুমানোর ঘরটা যেরকম সাজাই তার থেকে বেশি কিন্তু রান্নাঘরটাকে সাজিয়ে রাখি। সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। আমি জানি সমস্ত মেয়েরাই রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু ভালোবাসে, আর আমিও তার থেকে কিন্তু কম যাই না। আমি যখন এ বাড়িতে প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু আমি আমার যে ঘরটা আছে, থাকার ঘর, ওই ঘরের বারান্দাতেই রান্না করতাম। আমার কিন্তু আলাদা করে কোনো রান্নাঘর ছিল না। শাশুড়ি মায়ের একটা রান্নাঘর ছিল, কিন্তু সেটা তেমন একটা ভালো ছিল না। আর ওটাতে না মাটির রান্নাঘর ছিল, গ্যাস পেতে রান্না করার কোনো ব্যবস্থা ছিল না। আর আমি তো এ বাড়িতে এসে গ্যাসেই রান্না করতাম। সেই জন্য না, ওই যে আমার যে ঘরটা ছিল ওই বারান্দাতেই গ্যাসটা পেতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু রান্না করতাম। আর সব সময় ভাবতাম যে কবে আমার একটা রান্নাঘর হবে, সেটা যেমনই হোক না কেন, টিনের হোক বা পাকা হোক বা যারই হোক, এক্সট্রা একটা রান্নাঘর হলে কিন্তু বেশ ভালো হয়, জানো তো। তো সেইটা ভাবতে ভাবতে এই রান্নাঘরটা কিন্তু আমি দিয়েছিলাম, আর সেটাকে কিন্তু একদম মনের মতন করেই গুছিয়ে রাখি। আর এখন শুধু মনে মনে ভাবি কবে একটা পাকা রান্নাঘর দেব, ওই যে কিচেন বলে আর কি, যেটাকে, সেইটা আর কি। তো জানি না সেই স্বপ্ন পূর্ণ হবে কি না, তবে এই যে স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। সত্যি কথা বলছি, জানো তো, স্বপ্ন দেখতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। আর আমাদের মতন পরিবারের বউ মেয়েদের স্বপ্ন দেখা ছাড়া আর কী বা উপায় আছে বলো। আমরা শুধু তো স্বপ্ন দেখেই যাব, সেটা কি সত্যি আর হবে? জানি না সেটা আদৌ হবে কি না। তবে এই যে হাল তো ছাড়ছি না, হাল কিন্তু ধরেই রয়েছি, একদিন না একদিন সফল হবই। আর কে যেন হয়তো বলতো একজন মহাপুরুষ, স্বপ্ন দেখো, সেটা কিন্তু সত্যি একদিন হবেই। আর স্বপ্ন যদি না দেখো, সেটা কি করেই সত্যি হবে বলো তো। তো সেই ভেবেই এই যে খেটে চলেছি সংসারের জন্য। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেকটা বক করে নিলাম। আর এখন এই যে সকালের সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এলাম সোজা আবার রান্নাঘরে। আর এই যে এসে সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি। আজকে একটু পাস্তা বানাচ্ছি, এটাই আমি আর মামাম খেয়ে নেব। হাজব্যান্ড তো এখন বাড়িতে নেই, তাই এই যে অল্প করে একটু পাস্তা বানিয়ে নিলাম, আর হাজব্যান্ডের জন্য একটু রেখে দেবো। তো আমি কিন্তু এই যে এভাবেই পাস্তাটা বানিয়ে নিই। তো তোমরা তো দেখলেই কী করে আমি পাস্তাটা বানাই। আর আজকে ক্যাপসিকাম, বিনস এইসব কিছুই ছিল না, সেই জন্য একটু গাজর আর একটু আলু দিয়েই কিন্তু পাস্তাটা বানিয়ে নিলাম। এতে করেও কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো এই যে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, মাম্মাম যেহেতু ওঠেনি সেহেতু কিন্তু আমি একাই এখন পাস্তাটা খেয়ে নেব। মাম্মাম উঠলে তারপর আবার মাম্মামকেও দিয়ে দেবো। আর আমি আগে খেয়ে নিচ্ছি এই কারণেই, খেয়ে আরও বাকি কাজগুলো করতে হবে, আর মাম্মাম উঠে গেলে তো সেগুলো করা যায় না, সেই জন্যই আমি আগে খেয়ে নিচ্ছি।
সকালবেলা কাজকর্মের পরে একটু কিছু না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য এই যে কিছু একটা আমি কিন্তু খেয়ে নিই, না হলে কাজ করতে কিন্তু একদমই মন বসে না। তো এই যে এদিক থেকে আমার মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছিল, আর মাম্মাম সোনাকে একটুখানি ফ্রেশ করিয়ে এই যে এই পাতলা গেঞ্জিটাই পরিয়ে দিয়েছি, কেন কি এখন এতটাই গরম পড়েছে যে জামা পরানোই যাচ্ছে না। আর এই যে মাম্মাম কিন্তু একা একাই কিন্তু পাস্তাটা খেয়ে নিচ্ছে। চাউমিন বলো, পাস্তা বলো, ম্যাগি বলো, এগুলো কিন্তু এখন মাম্মাম একাই খেয়ে নিতে পারে। মাম্মাম ওদিকে খেতে থাক, এদিকে আমি রান্নার জোগাড়টা করে ফেলি। যত সকালে রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে পারবো ততই কিন্তু এই গরমে ভালো, জানো তো। আর এত পরিমাণে গরম পড়েছে যে সত্যি কথা বলতে রান্না বান্না করতে আমার একদমই এখন ভালো লাগে না, তবু করতে হবে। আর এমনই সত্যি আমার কপাল যে একটা দিনও কেউ একটু রান্না করে দেওয়ার নেই, মানে একটা বেলাও যদি একটু কেউ একটু রান্না করে দিত না, তাহলে মনে হয় কি সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগতো। আর এই যে এখন এই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের তো বলাই হয়নি এই শাকটা আমাকে কে দিয়েছে। পাশের বাড়ির একটা কাকিমা আমাকে এই শাকগুলো দিয়ে গেছে। কোন কাকিমা বলো তো? ওই যে সেই দিন পাট শাক দিয়ে গেছিলো না, সেই কাকিমাটাই এই শাক দিয়ে গেছে। উনি বেশ ভালোই মাঝে মাঝে কিন্তু এরকম আমাকে শাক দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে না খুবই ভালো লাগে, জানো তো। কারণ এগুলো কিন্তু কেনা নয়, একদম পিওর কিন্তু খাঁটি শাক, জানো তো। তো যাই হোক, ওই দিক থেকে রান্নাবান্নার সমস্ত কিছু কিন্তু জোগাড় করে রেখে এসেছি। আর এখন এই ঘরটাকে না একটুখানি পরিষ্কার করে নেব, হালকা পরিমাণে একটু ঝুল পড়েছে। আর এই দেখো, এই ঝুল ঝাড়ুটা কিন্তু আমি নতুন কিনেছি। আর আগের যে ঝুল ঝাড়ুটা ছিল না, সেটা কিন্তু আমি বিয়ের পর এ বাড়িতে এসেই ওইটা দিয়েই ঘর ঝাড়ছিলাম। নতুন কিন্তু ঝুল ঝাড়ু কিনিনি। আর আমার বিয়ে তো 5 বছর হয়ে গেছে, ওই ঝুল ঝাড়ুটা আমি কিন্তু 5 বছর ধরে ঝুল ঝাড়ছিলাম। তো এই কথাটা আমি যখন এই ঝুল ঝাড়ুটা কিনছিলাম, আর ওই লোকটা যখন শুনলো, তখন সে না অবাক হয়ে গেছে। 5 বছর একটা ঝুল ঝাড়ু কী করে ঝাড়লে? সত্যিই তুমি লক্ষ্মী, কিন্তু এরকম করলে তো আমাদের লস হয়ে যাবে, ওই লোকটা বলছিল। আর এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসিও করছিলাম। এটা সত্যি, জানো, সংসারে যে কোনো জিনিস হোক না কেন, 10 টাকার হোক কি 5 টাকার হোক, আমার হাত থেকে কিন্তু সহজে নষ্ট হয় না। সমস্ত কিছু কিন্তু আমার কাছে একদম সেফ থাকে। আর এটা নিয়ে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে খুব প্রশংসা করে। জিনিসপত্র ভাঙার থেকে শুরু করে আর গুছিয়ে রাখা, এইগুলো কিন্তু আমি খুব সাবধানে করি, কেন কি আমার কাছ থেকে জিনিসপত্র কিন্তু খুব কম ভাঙে। না বললেই চলে, ভাঙে না বললেই চলে এরকম। তো যাই হোক, এরকম করেই আমি গুছিয়ে রাখি সমস্ত কিছু। আর এখন এই যে চলে এসেছি আমার এই যে আলনা শোকেস আছে, এটাকে একটু গুছিয়ে নিতে। আর এর ভেতরটা না আমি একদমই পরিষ্কার করি না, জানো তো। অনেক দিন আগে সেই পরিষ্কার করেছিলাম, মনেও নেই ছাতা আমার। তো আজকে ভাবলাম এর ভেতরটা একটু পরিষ্কার করে নিই। আর দেখবে যতই তুমি আটকে রাখো না কেন, ভিতরও কিন্তু সেই ধুলো ধুলো পড়েই যায়, নোংরা কিন্তু পড়েই যায়। তাই কিন্তু মাঝে মাঝে উচিত এই ভেতরগুলোকে পরিষ্কার করে রাখা। তার জন্য এই যে আজকে ভাবলাম না, এ ভেতরটাকে পরিষ্কার করেই নেওয়া যাক। আর এই যে ভেতরে যে পেপারটা পাতা ছিল, সেটাও কিন্তু পেতে নিচ্ছি। এর মধ্যে আমার তেমন একটা দরকারি জিনিস থাকে না, কম এটাকে খোলা হয়। সবসময় দরকারি জিনিস কিন্তু এর মধ্যে আমার থাকে না যে সবসময় ইউজ করি। তো সেই জন্য এটাকে খোলাও কম হয়। আর এটাকে পরিষ্কার করে এই সমস্ত কিছু এখন এই যে গুছিয়ে নেব। আজবিনা বেগম নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার নামটা নিও। তো এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে, আমার নামটা নিও দিদি, আমি সর্বাণী বনগাঁ থেকে দেখছি, তোমার হাতের কাজ আমার খুব ভালো লাগে। তো বুনু, তোমার বাড়ি বনগাঁ, আমার মামা বাড়ি কিন্তু বনগাঁ। তোমার বনগাঁ বাড়ি কোথায় তুমি একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ প্লিজ জানাবে বনগাঁ তোমার কোথায় বাড়ি। দীপা দাস বলে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে, তোমার ওই ফুল গাছগুলোর নাম কি? তো কি বলো তো, আমি না ওই ফুল গাছগুলোর নাম তেমন করে জানি না। ওগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় টাইম ফুল গাছই বলি, কিন্তু আমি জানি ওগুলোর একটা নাম আছে। এর আগে আমার একটা ব্লগে একটা বন্ধু বলেছিল, কিন্তু আমার না একদমই মনে নেই। তো সত্যি কথা বলতে আমি ভুলে গেছি। আর ওই ফুল গাছগুলোকে আমি টাইম ফুল গাছই বলি।
কাফি হাসবিন নামে একটা সুইট বুনু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। সত্যি কথা বলতে কমেন্টটা পড়ে কিন্তু আমার মনটা ভরে গেছিল। আমি তোমাদের সঙ্গেও কিন্তু কমেন্টটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু না, টাইমের অভাবে আমি শেয়ার করতে পারলাম না। নেক্সট কোনো ব্লগে কিন্তু শেয়ার করে দেবো। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করবো। টাটা।